4 মাসে প্রায় 1,500 শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। বেশিরভাগই অবস্থান নিয়েছিলেন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে। আল জাজিরার প্রতিবেদন। ইউক্রেন রাশিয়া সমঝোতায় না গেলে আলোচনা থেকে পিছু হটবে যুক্তরাষ্ট্র। হুঁশিয়ারি ট্রাম্পের। খনিজ সম্পদ নিয়ে কিয়েভ ওয়াশিংটন চুক্তি। এবং দিল্লিতে বহুতল ভবন ধসে 4 জনের প্রাণহানি, জীবিত উদ্ধার 14। ধ্বংসস্তূপে আটকা অনেকের ধারণা পুলিশের। উদ্ধার অভিযান অব্যাহত। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে মিয়াফরুজা মৌটুসী। ইয়েমেনের টানা দ্বিতীয় দিনের মতো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার স্থানীয় সময় রাতে রাজধানী সানায় এই অভিযান চালানো হয়। 2 দিনের হামলায় দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 80 জনে, আহত 1.5 শতাধিক। যুক্তরাষ্ট্রের এই হামলার জবাবে মার্কিন নৌবহর লক্ষ্য করে রকেট ছুড়েছে হাউথি বিদ্রোহীরা। পাশাপাশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরেও। মার্কিন হামলার মুখেও ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে ইয়েমেনের সাধারণ মানুষ। পাল্টা জবাব দিয়ে যাচ্ছে হাউথি বিদ্রোহীরাও। তাদের মুখপাত্র ইয়াহিয়া সারিয়া জানিয়েছেন, শুক্রবার লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান ও ইউএসএস ভিনসন লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা জানা যায়নি। এদিন মার্কিন একটি ড্রোন ভূপাতিত করার দাবিও করেছেন সারিয়া। একই সঙ্গে তিনি জানান, ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। যদিও তেল আবিবের দাবি, হাউথির ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। মার্কিন হামলার মুখেও ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে ইয়েমেন। শুক্রবার রাজধানী সানার রাজপথে নামেন দেশটির হাজারো মানুষ। গাজায় চলমান আগ্রাসনের প্রতিবাদ জানান তারা। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইসরায়েলিদের তাণ্ডবে গাজায় একদিনে প্রাণ গেল আরও 70 জনের। এর মধ্যে 10 জনই একই পরিবারের সদস্য। অবরুদ্ধ উপত্যকায় ক্রমেই গুরুতর হচ্ছে মানবিক সংকট। খাদ্য সংকটে মৃত্যুর কোলে ঢলে পড়েছে অনেকে। এই অবস্থায় জরুরি সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সংস্থা। গাজা সীমান্ত থেকে অবরোধ উঠিয়ে নিতে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছে হামাস। সেনাদের অভিযান চলে অধিকৃত পশ্চিম তীরের ফাওয়ার শরণার্থী শিবিরেও। গ্রেফতার করা হয় 1/2 শতাধিক ব্যক্তিকে। এদিকে ইসরায়েলি বাহিনীর বর্বরতায় ধ্বংসের মুখে ফিলিস্তিনের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা। বিশ্ব ঐতিহ্য দিবসে এক বিবৃতিতে আল হক মানবাধিকার সংগঠন বলছে, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় থাকা সত্ত্বেও বেশ কিছু স্থাপনা টার্গেট করেছে তেল আবিব। পাশাপাশি আল মখরুর ও বাটি অঞ্চলে ধ্বংস করছে জীববৈচিত্র্য ও বিভিন্ন সরঞ্জাম। এতে সংকুচিত হয়েছে কৃষির ওপর নির্ভরশীল ফিলিস্তিনিদের জীবিকা। চলমান আগ্রাসনে গাজায় ক্রমে গুরুতর হচ্ছে মানবিক সংকট। তীব্র ক্ষুধা নিয়ে দিন পার করছেন লাখ লাখ মানুষ। জরুরি সতর্কবার্তা দিয়ে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সংস্থা জানিয়েছে, অবিলম্বে খাবারের ব্যবস্থা করতে হবে। আর সীমান্ত থেকে অবরোধ উঠিয়ে নিয়ে ত্রাণ প্রবেশে ইসরায়েলিদের ওপর চাপ সৃষ্টি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। মৌসুমীর সাথী, সময় সংবাদ। ইসরায়েল বিরোধী বিক্ষোভে রোমের রাজপথে নেমেছেন হাজারো মুসলমান। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি এবং ইসরায়েলের নৃশংসতার তীব্র প্রতিবাদ জানিয়েছে প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মানুষ। ইতালি সরকারকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয় এই সমাবেশে। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা হাতে ইতালির রাজধানী রোমে ইসরায়েল বিরোধী বিক্ষোভ সমাবেশ হয়েছে শুক্রবার। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মুসলিম নাগরিকরা অংশ নেন এই বিক্ষোভ সমাবেশে। ইসরায়েলের নৃশংসতার প্রতিবাদে এই আন্দোলনে যোগ দেন নারী ও শিশুরাও। ধিক্কার জানান মানবতার এই অবমাননাকে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণার দাবিতে মুহুর্মুহু স্লোগান দেন বিক্ষোভকারীরা। সমাবেশে ফিলিস্তিনের শিশুদের অসহায়তা উঠে আসে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানারে। উঠে আসে বিপর্যস্ত গাজার চিত্র। সমাবেশ থেকে বক্তারা ইতালি সরকারকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান। নারী ও শিশু হত্যার প্রতিবাদ জানিয়ে ইতালি প্রবাসী বাংলাদেশিরা অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়কে সোচ্চার হওয়ারও আহ্বান জানান। ইসরায়েলিরা যেভাবে শিশু হত্যা এবং একটা দেশকে যেভাবে জুলুম করছে, সমস্ত মুসলিম রাষ্ট্রগুলি এক হয়ে এটার প্রতিবাদ করা এবং আমরা চাই ফিলিস্তিনিদের শান্তি বর্ষিত হোক। দিনের পর দিন যেভাবে গাজার উপরে হামলা হচ্ছে, আমরা এটা কোনো রকমে নিতে পারতেছি না। আমরা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করে ইসরায়েলকে রুখে দিতে চাই।
এবং ইসরায়েলের এই প্যাচিস্ট আচরণকে আমরা কোনোভাবেই মুসলিম বিশ্ব মেনে নেওয়া আমাদের উচিত হবে না। বিক্ষোভ সমাবেশ শুরুর আগে শুক্রবার খোলা মাঠে আজান দিয়ে জুমার নামাজ আদায় করেন মুসল্লিরা। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির নেতারা ঐক্যবদ্ধভাবে ইসরায়েল বিরোধী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। পরমাণু ইস্যুতে আজ দ্বিতীয় দফার আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান। এই বৈঠক হবে ইতালির রোমে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA বলছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এই আলোচনা গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, আলোচনায় যুক্তরাষ্ট্রের আচরণের ওপর ইরানের পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে। এদিকে বিভিন্ন গণমাধ্যমের খবর, দুই পক্ষের সম্ভাব্য আলোচনার আগে ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক করেছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। শুক্রবার ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত হয়েছে বাৎসরিক সেনা দিবস। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের উপস্থিতিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন সহ ব্যাপক সামরিক সরঞ্জাম প্রদর্শনের আয়োজন করা হয়। তারা বুঝতে পেরেছে আমাদের সেনাবাহিনী কতটা আত্মত্যাগী, সাহসী ও নিবেদিত। শত্রুর পক্ষে তাদের ভেতর অনুপ্রবেশ করা সহজ না। এদিকে শনিবার ওমানের মধ্যস্থতায় ইতালির রোমে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু কর্মসূচি ইস্যুতে দ্বিতীয় দফায় আলোচনা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, পরমাণু ইস্যুতে আলোচনার বিষয়টিকে তেহরান গুরুত্বের সঙ্গে দেখছে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের অবস্থান পর্যালোচনা করেই আলোচনার পরবর্তী ধাপ নির্ধারণ করবে ইরান। ওয়াশিংটন বাস্তবসম্মত অবস্থান নিলে সমঝোতা সম্ভব বলেও জানান আরাঘচি। মার্কিন প্রশাসনের হুমকি ও তাদের আরোপ করা অর্থনৈতিক চাপের কারণে আমরা সরাসরি আলোচনায় যেতে পারছি না। তবে কূটনীতির পথ এখনো খোলা আছে। পরোক্ষ আলোচনা কোনো জটিল বা অস্বাভাবিক বিষয় নয়। এই পথেও চুক্তিতে পৌঁছানো সম্ভব। ওমানে প্রথম দফার আলোচনায় আমরা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি নির্দিষ্ট মাত্রার গুরুত্ব লক্ষ্য করেছি। দুইবার স্থান পরিবর্তনের পর ওয়াশিংটন তেহরানের দ্বিতীয় দফায় অনুষ্ঠিত হতে যাওয়া এই আলোচনার দিকে নজর রাখছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA। এ বিষয়ে সংস্থাটির পরমাণু বিষয়ক পর্যবেক্ষক রাফায়েল মারিয়ানো গ্রোসি জানান, ইরান যুক্তরাষ্ট্রের পরমাণু আলোচনা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। কোনো চুক্তি হলে তার বাস্তবসম্মত প্রয়োগের দিকে সংস্থাটি ভূমিকা রাখবে বলেও মন্তব্য তার। এদিকে ইরানের সঙ্গে আলোচনার আগেই ট্রাম্প প্রশাসনের বিশেষ দূত স্টিভ উইটকফ ফ্রান্সের প্যারিসে গোপনে ইসরায়েলি গোয়েন্দাদের সঙ্গে বৈঠক করেছেন বলে খবর পাওয়া গেছে। তবে তার বৈঠকের বিষয়বস্তু কী ছিল তা জানা যায়নি। কাকুলি আখতার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। মিয়ানমারে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত জান্তা সরকার ও প্রধান বিরোধী দল। ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় ত্রাণ সরবরাহ স্বাভাবিক রাখতেই এমন সিদ্ধান্ত। ডোনাল্ড ট্রাম্প মার্কিন মসনদে বসার পর থেকে এ পর্যন্ত প্রায় ১৫০০ শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। আল জাজিরা বলছে, এসব শিক্ষার্থীর বেশিরভাগই গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। প্রশাসনের এমন কড়াকড়িতে অনেক শিক্ষার্থী বাধ্য হচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ছেড়ে দিতে। প্রবাসী শিক্ষার্থীরা আছেন ভিসা বাতিল আতঙ্কে। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ফেরার পর থেকেই শিক্ষার্থীদের বিরুদ্ধে নজিরবিহীন কড়াকড়ি আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। হার্ভার্ড, স্ট্যানফোর্ড, ওহাইও স্টেট, ম্যারিল্যান্ডের মতো সরকারি বিশ্ববিদ্যালয় সহ ২ শতাধিক বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষার্থীর ওপর নেমে এসেছে নতুন প্রশাসনের খড়গ। প্রথমে বলা হয়েছিল ভিসা বাতিল হওয়া শিক্ষার্থীর সংখ্যা ৩০০, যদিও সবশেষ তথ্য বলছে এই সংখ্যা গিয়ে ঠেকেছে প্রায় ১৫০০-এর কাছাকাছি। তবে মার্কিন ইমিগ্রেশন আইনজীবী সংগঠনের দাবি, আদতে ভিসা বাতিল হওয়া শিক্ষার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৪৫০০। গণমাধ্যমগুলো বলছে, ভিসা বাতিল হওয়া শিক্ষার্থীদের অনেকে অংশ নিয়েছিলেন গাজায় যুদ্ধবিরোধী বিক্ষোভে। শিক্ষার্থীদের এসব আন্দোলনকে ইসরায়েল বিরোধী ও ইহুদি বিদ্বেষী বলে দাবি করছে ট্রাম্প প্রশাসন। অন্যদিকে মানবাধিকার কর্মীরা বলছেন, এই সিদ্ধান্ত শিক্ষার্থীদের স্বাধীনতা কেড়ে নিচ্ছে। দেশটির সরকারের এমন কড়াকড়িতে ক্যাম্পাসে ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক শিক্ষার্থীরা শঙ্কায় রয়েছেন তাদের ভবিষ্যৎ নিয়ে। লাফায়েট কলেজের এক অধ্যাপকের বরাতে আল জাজিরা জানায়, শিক্ষার্থীরা নিজেদের মতামত প্রকাশ করতে বাধাগ্রস্ত হচ্ছেন। এমনকি ঝামেলা এড়াতে অনেকে এরই মধ্যে নিজেদেরকে সরিয়ে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে। এমন পরিস্থিতিতে জর্জ ম্যাসন বিশ্ববিদ্যালয়ের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠান পাশে দাঁড়িয়েছে শিক্ষার্থীদের। তারা আইনি সহায়তা দিচ্ছে, যোগাযোগ করছে ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে। অর্জিতা শাহজিন,
সময় সংবাদ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে কূটনৈতিক সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র আলোচনার টেবিল থেকে পিছু হটবে বলে সাফ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার প্রতিনিধি বলেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনা অবাস্তব। এই টানাপোড়েনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তি সই করেছে কিয়েভ। অব্যাহত আছে মস্কো কিয়েভ পাল্টাপাল্টি হামলা। এতে ইউক্রেনে নিহত হয়েছেন অন্তত 7 জন। রাশিয়ার দাবি, তারা ইউক্রেনের পূর্বাঞ্চলের একটি গ্রাম দখল করেছে এবং 6টি রুশ অঞ্চলে 71টি ইউক্রেনীয় ড্রোন হামলা প্রতিহত করা হয়েছে। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতেই মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্রুত এই সংঘাতের মীমাংসা না হলে মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এ সময় দেশ দুটিকে বোকা বলে আখ্যায়িত করেন তিনি। বলেন, এটি যুক্তরাষ্ট্রের যুদ্ধ নয়, তাই এই আলোচনায় অযথা সময় নষ্ট করবে না হোয়াইট হাউস। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, দিন কয়েকের মধ্যেই যদি যুদ্ধ বন্ধের বাস্তব সম্ভাবনা না দেখা যায় তাহলে যুক্তরাষ্ট্র আর এগোবে না। এদিকে রাশিয়ার জাতিসংঘ দূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে যুদ্ধবিরতি আলোচনা বর্তমানে অবাস্তব। চলমান এই উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তি স্বাক্ষর করেছে কিয়েভ। স্থানীয় সময় বৃহস্পতিবার ইউক্রেনের প্রথম উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ইউলিয়া সোভিডেঙ্কো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, দুই দেশের যৌথ উদ্যোগে চুক্তির চূড়ান্ত খসড়া তৈরির কাজ চলছে। একই সঙ্গে ইউক্রেন পুনর্গঠনের জন্য একটি যৌথ বিনিয়োগ তহবিল গঠনের প্রস্তুতিও চলছে বলে জানান তিনি। ট্রাম্প জানান, ইউক্রেনের সঙ্গে খনিজ চুক্তিটি আগামী 24 এপ্রিল স্বাক্ষর হবে। এদিকে ইউক্রেন দাবি করেছে, চীন রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে এবং রাশিয়াতেই অস্ত্র তৈরি করছে। তবে বেইজিং এই অভিযোগ অস্বীকার করেছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তারা কারো পক্ষ নেয় না এবং শুধু শান্তি প্রচেষ্টায় ভূমিকা রাখছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে উদ্ধার তৎপরতা ও ত্রাণ কার্যক্রম স্বাভাবিক রাখতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি হয়েছে জান্তা সরকার ও প্রধান বিরোধী দল ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট। আসিয়ানের চেয়ারম্যান আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে সময়সীমা বাড়ানোর পক্ষে মত দেন তারা। তবে কতদিন সময় বাড়ানো হবে তা নিশ্চিত করা হয়নি। মার্চ মাসের ভূমিকম্পের ধকল এখনো কাটিয়ে ওঠার চেষ্টায় যুদ্ধবিধ্বস্ত মিয়ানমার। এ অবস্থায় উদ্ধার ও ত্রাণ তৎপরতা স্বাভাবিক রাখতে বৃহস্পতিবার আসিয়ানের চেয়ারম্যানের সঙ্গে পৃথক বৈঠকে বসে জান্তা সরকার ও প্রধান বিরোধী দল। বৈঠকে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে জান্তা ও বিরোধী দল। শুক্রবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে আসিয়ানের চেয়ারম্যান আনোয়ার ইব্রাহিম জানান, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বৈঠকে অংশ নেন জান্তা প্রধান জেনারেল মিন অং লাই এবং বিরোধী জোট ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের প্রতিনিধিরা। উভয়ই যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানোর পক্ষে মত দেন। তবে কতদিন বাড়ানো হবে তা নিশ্চিত করা হয়নি। গত 28 মার্চের ভূমিকম্পের পর 2 এপ্রিল 20 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে জান্তা সরকার। সংবাদ সম্মেলনে আনোয়ার ইব্রাহিম বলেন, আঞ্চলিক জোট হিসেবে মিয়ানমারের প্রতিটি ক্ষেত্রে আসিয়ানের সংযুক্ত থাকা উচিত। তবে এই সুযোগ সামরিক সরকার যেন নিজেদের টিকিয়ে রাখার জন্য ব্যবহার করতে না পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে বলে সতর্ক করেন তিনি। 2022 সালে 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির নেতৃত্বাধীন এনএলডি সরকারকে উচ্ছেদ করে মিয়ানমারের ক্ষমতা দখলে নেয় সেনাবাহিনী। এরপর থেকেই জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীর সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষের সংঘাতে এখন পর্যন্ত বহু বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। ভূমিকম্পের পর বিপর্যস্ত মিয়ানমারের বিভিন্ন অঞ্চলেও সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে জান্তা সেনাদের সংঘর্ষ অব্যাহত আছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে উঠে এসেছে। রাইসা জান্নাত, সময় সংবাদ। ভারতের দিল্লিতে 4 তলা ভবন ধসে প্রাণ গেছে 4 জনের। শনিবার স্থানীয় সময় ভোর রাতে মুস্তাফাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছায় উদ্ধারকারী দল। ঘটনাস্থল থেকে 14 জনকে উদ্ধার করা হলেও ধ্বংসস্তূপের মধ্যে অনেকেই আটকে আছেন বলে জানিয়েছে পুলিশ। ভবন ধসের কয়েক ঘন্টা আগে ভারী বৃষ্টি ও বজ্রপাত হয় শহরের বেশ কয়েকটি এলাকায়। গেল সপ্তাহে দিল্লিতে মধুবিহার থানার কাছে একটি নির্মাণাধীন 6 তলা ভবন ধসে হতাহত হন কয়েকজন। মালয়েশিয়ায় এক রাতের অভিযানে আটক হলেন 506 প্রবাসী। তাদের মধ্যে বাংলাদেশি অর্ধশতাধিক। রাজধানী কুয়ালালামপুরে অভিবাসন বিভাগের চালানো এই অভিযানের পর থেকে আতঙ্ক বিরাজ করছে বাংলাদেশি প্রবাসীদের মাঝে। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। অবৈধ অভিবাসন ঠেকানোর অংশ হিসেবে বৃহস্পতিবার রাজধানী কুয়ালালামপুরে অভিযান চালায় মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। এ সময় আটক করা হয় 5 শতাধিক প্রবাসীকে, যাদের মধ্যে 165 জনই বাংলাদেশি।
আটককৃতদের মধ্যে বাংলাদেশিরা ছাড়াও আছে নেপাল ও ইন্দোনেশিয়ার নাগরিক, যাদের বয়স 25 থেকে 65 বছরের মধ্যে। অভিবাসন বিভাগ জানিয়েছে, অবৈধভাবে বসবাস, পাশের শর্ত লঙ্ঘন, অতিরিক্ত সময় ধরে অবস্থানের অপরাধে এসব প্রবাসীদের আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতের ওই অভিযান চালানো হয় কুয়ালালামপুরের 6টি আবাসিক ব্লকে। এতে অংশ নেন বিভিন্ন বাহিনীর 185 জন সদস্য। কিছুদিন পর ইমিগ্রেশন পুলিশের এমন অভিযানে আতঙ্কে প্রবাসীরা। লিগ্যাল হওয়া পর্যন্ত নিজ নিজ অবস্থানে এবং যারা কোম্পানি থেকে বিদেশি থেকে ছোটাছুটিতে আসি সবাই যেন পুনরায় কোম্পানির সাথে যোগাযোগ করি। অবশ্যই আপনাদের পাসপোর্ট এবং ভিসা নিয়ে বের হবেন। চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত 52,318 প্রবাসীর কাগজপত্র যাচাই বাছাই শেষে 22,486 জনকে আটক করে প্রশাসন। এছাড়া অবৈধভাবে নিয়োগ দেওয়ার অভিযোগে 491 নিয়োগকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়। পরবর্তী তদন্তের জন্য আটককৃতদের রাখা হয়েছে স্থানীয় বুকির জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পর এবার জর্জিয়ায় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার সাউথ ফুলটন শহরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক অস্ত্রধারী নিহত হয়। এ ঘটনায় আহত হন নিরাপত্তা বাহিনীর 2 সদস্য। এদিকে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় নিহতদের স্মরণে আয়োজন করা হয় শোকসভার। প্রায় প্রতিদিনই বন্দুক হামলার ঘটনা ঘটছে যুক্তরাষ্ট্রে। শুক্রবার জর্জিয়া অঙ্গরাজ্যের সাউথ ফুলটন শহরে একটি হোটেলের সামনে সন্দেহভাজন ব্যক্তি ঘোরাঘুরি করছে এমন খবর পায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছালে নিরাপত্তা বাহিনীর সদস্যকে লক্ষ্য করে গুলি চালায় ওই ব্যক্তি। এ সময় পুলিশের বাকি সদস্যরা পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে নিহত হয় অস্ত্রধারী। এদিকে ফ্লোরিডার বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবারের গুলির ঘটনায় হতাহতদের স্মরণে শোকসভার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের অনেকেই ঘটনার দিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান। সাধারণত আমি আর আমার এক বন্ধু ফিজিক্স ক্লাসের পর স্টুডেন্ট ইউনিয়নে গিয়ে একসঙ্গে খাই। খবরটা শোনার সঙ্গে সঙ্গে আমি ওকে মেসেজ করলাম, তুই ঠিক আছিস তো? ও জানালো আমি ভালো আছি। ঘটনা ভয়ঙ্কর, তবে এত দ্রুত এবং সুচারুভাবে এইসব আয়োজন সত্যিই প্রশংসনীয়। শুক্রবার পর্যন্ত ক্লাস বাতিল করা হয়েছে। রোববার পর্যন্ত খেলাধুলার আয়োজন স্থগিত করা হয়েছে। পাশাপাশি 1 মিনিট নীরবতা প্রার্থনা সভাও করেছে। মার্কিন গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য বলছে, চলতি বছর এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে 4,100-র বেশি মানুষ বন্দুক সহিংসতায় প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে কিশোরের সংখ্যা প্রায় 300। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গাজা ইসরায়েলি হামলায় একই পরিবারের 10 জন সহ নিহত 70। তেল আবিবকে চাপে রাখতে বিশ্বের প্রতি আহ্বান হামাসের। তীব্র ক্ষুধার যন্ত্রণায় লাখ লাখ ফিলিস্তিনি। এবং 4 মাসে প্রায় 1,500 শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। বেশিরভাগই অবস্থান নিয়েছিলেন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে। আল জাজিরার প্রতিবেদন। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়ের।